আর মাত্র কয়টা মাস। এই ওভার টাইমের টাকাগুলো জমায় দেশে পাঠাইতে পারলে মিতুর সব শখ পূরণ হইব। মাটারেও ভালো ডাক্তার দেখাইতে পারবো। প্রবাসীর এই হাড় ভাঙা খাটুনি খাইটা শরীরটা আর চলতেছে না। হ্যালো মিতু, কেমন আছো তুমি? তুমি জানো সারাদিন এই হাড় ভাঙা খাটুনি খাইটা তোমার সাথে একটু কথা কওয়ার জন্য কত মনটা ছটফট করে। উফ আকাশ, এই অসময়ে ফোন দিলে কেন? আমি একটু ব্যস্ত আছি। কি কও অসময় মানে? এখন তো তোমার এখানে রাত, আর আমি তো মাত্রই কাজ থেকে বাসায় ফিরলাম। একটু কথা কই। তোমার সাথে কথা বলতে গেলেই তো সেই কষ্টের ঘ্যানঘ্যানানি। এসব ফালতু কথা বাদ দাও তো। আর শোনো, কাল পরশুর মধ্যে আমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিও তো। কি কও? সেদিনই তো টাকা পাঠাইলাম, পাও নাই? আরে বাবা, আমার জন্যে না তো, তোমার মায়ের চিকিৎসার জন্যে। শাশুড়ি মা অসুস্থ, হার্টের সমস্যা। আচ্ছা আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছুর ব্যবস্থা করতেছি। ঠিক আছে। ভাগ্যিস বড়িটা বেঁচেছিল, তাই ওর দোহাই দিয়ে ভালোই ইনকাম হচ্ছে আমার। আমি দেখি বাবা আসবো। একি এত রাতে মিতুর ঘর থেকে ছেলেটা বের হয়ে গেল? তবে কি দারোয়ান আজ গেট লাগাইবেন? বৌমা, এত রাত্রে তোমার ঘর থেকে কে বের হয়ে গেল? কে যাবে আবার? আপনি নিশ্চয়ই ভুল দেখেছেন, বয়স হয়েছে তো, চোখে নিশ্চয়ই ছানি পড়েছে। না মা, আমি নিজ চোখে দেখেছি একটা ছেলে বের হয়ে গেল। চুপ থাকেন, একদম বেশি কথা বলবেন না। এই বিষয়ে যদি আপনি আকাশকে একটা কথাও বলেন, হয়তোবা আমার আর আকাশের মধ্যে কিছুদিনের একটু ঝামেলা হবে। তারপরে কিন্তু আকাশ আর আমি ঠিকই মিলে যাব, আর তখন আকাশকে আমি ঘুমের মধ্যে শেষ করে ফেলবো একদম। না না মা, আমি আকাশকে কিছু বলবো না, আমি কিছু বলবো না। তুমি ওকে মেরো না মা, আমি তো মা, ওকে তুমি কিছু করো না মা। ঠিক আছে, তাহলে কালকে থেকে এই ঘরের সমস্ত কাজ আপনি করবেন। আর কালকে আমার ওই বন্ধুটা আবার আসবে, তার জন্য সমস্ত ভালো ভালো রান্না বান্না সবকিছু আপনি করবেন। এখন যান এখান থেকে। যাচ্ছি মা। মা গো, তুমি আমার ছেলের কোনো ক্ষতি করো না। আমি যে আমার ছেলেকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। এত বক বক না করে এখন এখান থেকে যান তো। আর কালকে আমার বন্ধু আসবে, তার জন্য কিভাবে ভালো করে আপ্যায়ন করবেন সেটা নিয়ে ভাবেন। যান এখান থেকে। মা, চা হয়েছে? কটা বাজে খেয়াল আছে? ঘরে বসে বসে শুধু অন্ন ধ্বংস করলে হবে? একটু হাত পা চালাতে হবে তো। মারে, কাল সারা রাত বুকটার মধ্যে দরপর করছে, একটু ঘুমাইতে পারিনি তোর ওই কথাগুলো শুনে। আমার আকাশের মেরে ফেলার কথা বলছিস? আমার আকাশ তোরে কত ভালোবাসে। দেখুন, কাল রাতের কথা ওখানেই শেষ, বেশি দরদ দেখাতে আসবেন না। আপনার আকাশ আমাকে বিশ্বাস করে, আমাকে সব টাকা পাঠায়। আমি যদি ওকে বলি যে আপনি আমাকে মানসিক নির্যাতন করেন, তবে ও আপনাকে না, আমার কথা বিশ্বাস করবে। আমি যা বলছি তা করার ক্ষমতাও রাখি। আর হ্যাঁ, আপনি যদি নিজের ছেলের ভালো চান, তাহলে নিজের মুখটা বন্ধ রেখে বাড়ির সব কাজ করেন। আর এখন জানতো আমার জন্য নাস্তা বানান। আর শোনেন, দুপুরে আমার একটা স্পেশাল গেস্ট আসবে, ওর জন্য খাসির মাংস রান্না করেন। জানতো।
কি করছো? না না কিছু না, কি হবে তুমি বলো। ওয়েটিং, 1 ঘন্টা ধরে ফোন দিতেছি ওয়েটিং। বাসায় মা ছাড়া তো আর কেউ নাই। কার লগে এত কথা কয়? আরে না না কিছু হয়নি। আচ্ছা রনি, আমি ফোনটা এখন রাখছি। আর ওই গাধাটা ফোন করেছে, আমি একটু পরে ফোন করছি তোমাকে। হ্যালো, হ্যাঁ কি হয়েছে? এত বারবার ফোন করছো কেন? বুঝতে পারছো না আমি কাজ করছি? কই, বিরক্ত করতেছি না তো। ওই সারাদিন ধরে কাজ করতেছি তো, তোমার মুখটা দেখানোর জন্য খুব ছটফট করতেছে মনটা, তাই ফোন দিলাম। আরে তো ওয়েটিং কেন? কিছু কি হয়েছে? মার শরীরটা কি খুব খারাপ? আরে না, আমার খালাতো বোন আছে না রিনা, ও ফোন করেছিল। ওর শাশুড়ি একটু অসুস্থ, তাই ফোন করে কাঁদছিল। কেন, আমি কি এখন ফোনটাও ধরতে পারবো না? তুমি কি আমাকে সন্দেহ করছো আকাশ? না না, আমি তো সন্দেহ করুম কেন? সারাদিন এই কাঠ ফাটা রোদে কাজ করে না, কলিজাটা একদম শুকায় যায়। তোমার মুখটা দেখলে আর তোমার মুখের কথাটা শুনলে না, পরানটা একদম জোড়াই যায়। জানো তো আজকে না আমাকে এখানে 42 ডিগ্রি তাপমাত্রা, কলিজাটা একদম শুকাই যাইতাছে। হয়েছে হয়েছে, তোমার এই কষ্টের কাহিনী বন্ধ করো তো। শোনো না, বলছি আমার খালাতো বোন রিনা বলছিল ওর হাজবেন্ড ওকে একটা সোনার চেন গিফট করেছে। আমার তো গহনা বলতে কিছুই নেই। তুমি কি আমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাতে পারবে? বেশি না, মাত্র 50,000 টাকা হলেই হবে। কি কইতাছো? গত মাসেই তো মায়ের চিকিৎসার জন্য 20,000 টাকা পাঠাইলাম, আর এ মাসে তো আমার পকেটে 1 টাকাও নাই। শোনো তো, সামনের মাসে বেতনটা পাইয়াই তোমার টাকা পাঠাবো, তুমি একদম চিন্তা করো না। থাক, তোমাকে আর দিতে হবে না। আমি তোমার কাছে টাকা চাইলেই তুমি শুধু আমাকে অজুহাত দেখাও। ঠিক আছে, আমি রাখছি ফোন। মামি তো, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। উফ, এই দারোয়ানের আবার কি কথা? দেখছেন না একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি। আচ্ছা কি বলবেন, তাড়াতাড়ি বলেন। মামি তো, আমি এই বাড়িতে অনেক বছর ধরে আছি, কিন্তু কাকার বাবাজি আমার নিজের চাচার চেয়ে বেশি ভালোবাসে। কিন্তু কাজ কয়েকদিন যাবৎ যা দেখছি, আমার রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে দেখি আপনার ঘরে একটা ছেলে আসা যাওয়া করে। আকাশ বাবাজি বিদেশে থেকে এত কষ্ট করে, আর আপনি দেশে থেকে এ কি করেন? আকাশ বাবাজি কাল ফোন দিলে আমি সব বলে দেবো। কি বলবেন? আপনি আমার বিচার করবেন? আপনার মতো চুনোপটি আমার চরিত্রের সার্টিফিকেট দেবে? আমি এত বড় অপরাধ দেখে চুপ থাকতে পারবো না, আমি সব সত্য বলে দেবো। ওরে আমার সত্যবাদী যুধিষ্ঠি রে! শোনেন কাশেম মিয়া, আপনি যদি আকাশকে একটি কথাও বলেন, তাহলে পরের মুহূর্তে আপনার চাকরিটা আর থাকবে না। আমি আকাশকে বলবো আপনি আমার সাথে অসভ্যতা করেছেন। আমার এক কথাতেই ও আপনাকে লাথি মেরে বের করে দেবে। আকাশ আমার কথা বিশ্বাস করবে মা? হ্যাঁ, আকাশ আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। শোনেন কাশেম মিয়া, বেশি বাড়াবাড়ি করবেন না। বেশি বাড়াবাড়ি করলে আমি আপনাকে না খাইয়ে মারবো, রাস্তায় ভিক্ষা করতে বাধ্য করব। এই বয়সে চাকরিটা হারালে নাতিপুতি নিয়ে না খেয়ে মরতে হবে। মনে রাখবেন, যদি পেটের ভাত আর চাকরি বাঁচাতে চান, তাহলে চুপ করে থাকবেন। চোখ থাকতেও অন্ধ আর মুখ থাকতেও বোবা হয়ে থাকবেন। আমার ঘরের দিকে তাকাবেন না। যদি আমার ঘরের দিকে তাকান, তাহলে আমি আপনার চোখ উপড়ে ফেলবো। হায় আল্লাহ,
আকাশ বাবাজির কপালে এই ছিল, আমি কিছু দেখেও সহ্য করতে পারতেছি না, বলতেও পারতেছি না। আল্লাহ তুমি এর বিচার করো। যাক, ওই গাধাটা তাহলে আমার অ্যাকাউন্টে টাকাগুলো পাঠিয়েছে। বাহ। আকাশটা একটা আস্ত গাধা, গাধার মতো খাটছে আর টাকাগুলো আমার পায়ে এনে ঢালছে। আরে এটাই তো চাই। এই কয়েক বছরে যা জমিয়েছি তা দিয়ে আমি আর রনি আরামসে বাকিটা জীবন পার করে দেব। বোকা আকাশ ভাবছে আমি ওর জন্য অপেক্ষা করে বসে আছি। আরে আমি তো ওকে ভালোই বাসি না। ওগো, তোমার কথাই তো ভাবছিলাম। শরীর কেমন আছে তোমার? আচ্ছা, আজকে ওখানে অনেক রোদ। আমি তো এখানে প্রচুর রোদ, জানো আমি তো রোদ থাকলেও না আমার কোনো কষ্টই হয় না। যখন তোমার লগে কথা কই, তোমার মুখটা দেখি, আমার না সব কষ্ট পানি হয়ে যায়। আজকে আমি অনেক কষ্ট করে কিছু টাকা জোগাড় করছি, তোমার অ্যাকাউন্টে মাত্রই পাঠাইয়া দিছি। আমি মাত্রই দেখলাম। তুমি কত ভালো আকাশ, আমি তো তোমার জন্যই বেঁচে আছি। শোনো, এই টাকাগুলো দিয়ে না আমি আমাদের ভবিষ্যতের জন্য কিছু ডিপিএস করে রাখবো। জানি মিতু, তোমারে ভালোবাসা বিশ্বাস করেই তো দেশ ছেড়ে বিদেশে আইছি। তুমি আমার মায়ের খেয়াল রাখো, আর কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাইব। এখন রাখি, আমার আবার কাজে যাওয়ার লাগবো। ধুর, বুড়িটার কথা যে মাঝখানে কেন আনে? তোমার মায়ের খেয়াল তো আমি ভালোই রাখছি, আজকে থেকে আরো ভালো করে রাখবো। দাঁড়া বুড়ি, দেখ তোর কি অবস্থা করি। মাগো, কে ফোন দিয়েছিল? আমার আকাশ? হ্যাঁ, একটু দাও না, কথা বলি। কতদিন হলো ছেলেটার সঙ্গে কথা বলি না। অত দরদ দেখাতে হবে না। বাথরুমে কিছু কাপড় ভেজানো আছে, ওগুলা গিয়ে ধো যা। ধোয়া হয়ে গেছে মা। তো কি হয়েছে, আবার গিয়ে ধো যা। ওরে আমার মহারানী, এখানে বসে গোগ্রাসে গেলা হচ্ছে। আরে যে ঘর বাড়ি যে অপরিষ্কার হয়ে পড়ে আছে, এটা কি তোর বাপ এসে পরিষ্কার করে দেবে? মারে, সকাল থেকে এক কাপ চা ছাড়া কিছুই খাইনি। শরীরটা কেমন জানি করছে, মাথাটা ভীষণ ঘুরছে। একটুখানি খেয়ে নেই, আমি সব মুখে মুখে তর্ক, এত বড় সাহস! ওঠ ওঠ বলছি, ওঠ ওঠ বলছি। আমার রনি আসবে, ঘরদুয়ার সব ঝকঝকে থাকতে হবে। মা বড্ড লাগছে, চুলটা ছেড়ে দে, আমি যাচ্ছি। আমার ভাতগুলো নষ্ট করিস না মা, আল্লাহ সইবে না। আল্লাহ খোদার ভয় আমাকে দেখাবি না। তোর ছেলে বিদেশ থেকে ঘাম ঝরিয়ে টাকা ইনকাম করে আমার ফুর্তির জন্য, তোর বসে বসে গেলার জন্য না। আগে কাজ, তারপরে খাওয়া। এই যে মেঝেতে যে ভাতগুলো পড়ে আছে, এগুলোই আজ তোর কপালে আছে। আগে এগুলো পরিষ্কার করবি, তারপরে কাজে যাবি। একটা ভাতও যদি নষ্ট হয়, তবে আজ তোর রাতের খাবার বন্ধ। জানো রানী, তোমার জন্য না একটা গিফট আছে। গিফট? হ্যাঁ, গিফট। তো দাও। আগে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে? আরে বাবা, করো না। আচ্ছা ঠিক আছে, করছি। কিন্তু খুলবে না। আচ্ছা ঠিক আছে, খুলবো না। এই নাও তোমার পছন্দের আইফোন। দেখো তো কালারটা পছন্দ হয়েছে কিনা। ওরে বাবা, এই তো আইফোন 16 প্রো ম্যাক্স, লেটেস্ট মডেল। মিতু, হুট করে তুমি এত টাকা কোথায় পেলে? এর দাম তো মেবি লাখ টাকার উপরে। আরে ওই যে প্রবাসী গাধাটা আছে না, আরে আকাশ, ও গতকাল রাতে ফোন করেছিল। ফোন করে কান্নাকাটি করছিল, বলছিল ওখানে নাকি ওর খুব কষ্ট হয়, শরীর একদম চলছে না। তাই আমি একটা নাটক করলাম, বললাম ওগো
বাড়িতে না চোর এসেছিল, আলমারি ভেঙে আমাদের সমস্ত টাকা নিয়ে পালিয়েছে। এখন আমরা খাবো কি? ওই ছাগলটা আজ সকালেও সমস্ত জমানো টাকা আমাকে পাঠিয়ে দিল। চমৎকার। আকাশ ওখানে রুদি পরে মরছে, আর ওর টাকায় আমি আইফোন চালাচ্ছি, ভাবতেই মজা লাগছে। আরে শুধু আইফোন কেন, ওই গাধাটা যতদিন ওখানে আছে আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। আর ও তোর মায়ের চিকিৎসার জন্য টাকা পাঠাচ্ছে, তুমি তো জানোই ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। মিতু, তুমি কিন্তু সেরা, কিন্তু আমার ভয় হচ্ছে ওই বুড়িটা যদি সব জেনে ফেলে। ওই বড়ির সাধ্যও নেই মুখ খোলার। ওকে আমি এমন ভয় দেখিয়েছি যে এখন নিজের ছায়া দেখলেও ভয় পায়। ওই যে দেখো না, রান্নাঘরে ঘামছে, ওখান থেকে বেরোর সাধ্য ওর নেই। আহা বাদ দাও না, তুমি এখন এই নতুন ফোনটা নিয়ে এনজয় করো তো। আচ্ছা ঠিক আছে, আসো আমরা নতুন ফোনে কয়েকটা সেলফি তুলি। কি ব্যাপার মিতু, তোমার হাতের আংটিটা তো খুব দারুণ, আকাশ পাঠিয়েছে? আরে ধুর, ওরা তো সাধ্য আছে নাকি এত দামি উপহার পাঠানোর। ও আমাকে টাকা পাঠিয়েছিল, আমি নিজের পছন্দ মতো কিনে নিয়েছি। আর ও তো জানে সমস্ত টাকা ওর মার চিকিৎসাতে খরচ হচ্ছে। প্রচুর খিদে পেয়েছে। আচ্ছা, তোমাদের বাসা কি রান্না বান্নার ব্যবস্থা হয় নাকি? দাঁড়াও দেখছি। কি রে বুড়ি, কত সময় লাগে? আমার মেহমান তো বসে আছে, তাড়াতাড়ি খাবার নিয়ে আয়। এই নাও বৌমা, তুমি যা যা রান্না করতে বলেছিলে আমি রান্না করেছি। কি ব্যাপার কাকিমা, লেবু কই? যান একটা লেবু নিয়ে আসেন। দাঁড়াও রনি, তুমি ওকে কাকিমা বলে ডাকছো কেন? ও এই বাড়ির কাজের লোক। কি ব্যাপার, দাঁড়িয়ে দেখছেন কি? যান এখান থেকে, লেবু নিয়ে আসেন। যাই বলো মিতু, রনির পাঠানো টাকা দিয়ে আমাদের রোজ ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে, তাই না? আরে হ্যাঁ, ও যতদিন ওখানে আছে ততদিন এইভাবেই চলবে। দাও খাবারটা বেঁধে দাও। দেখো মুভিটা দারুণ না? হ্যাঁ দারুণ। নায়ক একাই দুইটা ক্যারেক্টার করছে, একটা ভিলেন একটাতে নায়ক। এই অসময় আবার কে এলো? বুড়ি, আয় বুড়ি, দেখ তো দরজায় কে এলো। মনে হয় এই ফালতু দারোয়ানটা এসেছে চাবি চাইতে। আকাশ, তুই এসে গেছিস বাবা? হ্যাঁ মা, আমি চলে আইছি, তোমার সারপ্রাইজ দেবো বইলা কাউরে কিছু না জানে চলে আইছি। কেন মা, তুমি খুশি হও নাই? কতদিন পর তোমার দেখলাম। মিতু কোথায়? হ্যাঁ মিতু। আকাশ, এই আকাশ এসেছে তো। কোন আকাশ? আরে আমার স্বামী আকাশ। কি বলো? মিতু, কত দরজা নক করতেছে, এখন তো ধরে খেয়ে যাবো। কি করবো আমি? দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। আরে ওইদিকে না, তুমি দরজার পিছনে গিয়ে লুকিয়ে পড়ো, বাকিটা আমি ম্যানেজ করছি। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আরে আকাশ তুমি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। মিতু, তোমার এই দেখে না আমার খুব ভালো লাগতেছে। এত দেরি হইলো কেন দরজা খুলতে? আর কারো গলার আওয়াজ শুনলাম, মনে হইলো কেউ কি আইছে বাসায়। কই না তো। আরে তুমি ভিতরে আসো না। দেখো মিতু, তোমার জন্য আমি কত কিছু আনছি। এই নাও, দেখো এই সব কিছু তোমার জন্য। এ দেখো শাড়িটা দেখো, এগুলো সব তোমার জন্য। ও আকাশ, তুমি আমাকে এত ভালোবাসো, এত কিছু এনেছো আমার জন্য। আমি না ভীষণ খুশি হয়েছি। আচ্ছা মিতু, মা কেন জানি আমার সাথে ঠিকঠাক মতো কথা বলতে চাইতেছে না, সারাক্ষণ শুধু মাথা নিচু করে রাখতেছে।
আর আমি আসার পর থেকে লক্ষ্য করলাম মায়ের চোখে শুধু পানি। আচ্ছা, মায়ের শরীর কি খুব বেশি খারাপ? আরে না, বুড়ো মানুষ তো, তাই আবেগে কাটছে। শরীরটা একটু দুর্বল। আমি সবসময় ওনাকে বলি ঠিক করে খাওয়া দাওয়া করতে, কিন্তু উনি তো খেতেই চায় না। তুমি মিছিমিছি চিন্তা করো না আকাশ। কিন্তু আমি খেয়াল করলাম বাড়ির সব কাজ মা একাই করতেছে। তুমি কেন ওনারা সাহায্য করতেছো না? আর ঘরে ঢোকার সময় আমি একটা কড়া পারফিউমের গন্ধ পাইলাম। আমি তো তোমার এটা কখনো পাঠাই নাই। তুমি কি আমাকে জেরা করছো আকাশ? আমি সারাদিন তোমার বাড়ির সব খেয়াল রাখি, তুমি এসে আমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছো। ওই পারফিউমটা রিনা আমাকে গিফট করেছিল। মা তো কাজ করতে ভালোবাসেন, আমি নিষেধ করলেও সে শোনেন না। আমি সন্দেহ করতেছি না কিন্তু মায়ের চোখের দিকে তাকাইলেই মনে হইতেছে উনি কিছু কইতে চাইতেছে, কিন্তু কিছুই কইতে পারতেছে না। কিছু তো একটা হয়েছে। মা আমারে দেখেও কেন পালানোর চেষ্টা করলো? আমারে আসল সত্যটা বাইর করতেই হইব। আচ্ছা আমি একটু শোনো, আমার এক বন্ধুর খুব বিপদ। ও বাইক অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি। আমার এখনই বেরোইতে হইব। আর শোনো, আমার ফিরতে অনেক দেরি হইতে পারে, ভোরও হইতে পারে। তুমি মারে নিয়ে আসো তো, ঠিক আছে? ও তাই? এটা তো খুবই খারাপ খবর। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও আকাশ। আর তুমি কোনো চিন্তা করো না, আমি মাকে নিয়ে ঘুমিয়ে পড়বো। তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে। মা, আমি বাইরে যাইতেছি, তুমি সাবধানে থাইকো। দেখে শুনে যাস বাবা। হ্যালো রনি, আমাদের তো কপাল খুলে গেছে। গাধাটা হাসপাতালে গেছে বন্ধুর দোহাই দিয়ে। সারা রাত আর ফিরবে না, তুমি জলদি চলে এসো। আচ্ছা ঠিক আছে। সেই ছিল না। দাঁড়াও রনি, আমি তোমাকে একটা জিনিস দেখাই। এই দেখো। ওয়াও, মিতু তুমি কিন্তু কাজের মেয়ে। তুমি যেভাবে ওই গাধাটাকে ঠকাচ্ছ তা ভাবা যায় না। আরে ওর তো বিদেশের রোদে পুড়ে মাথাটাই নষ্ট হয়ে গেছে। তবে ওর এখন সমস্ত টাকা আমাদের। আমরা এখান থেকে কাল সকালেই পালাবো। হ্যাঁ ঠিকই বলছো। জানো, তোমাকে ছাড়া না আমার এক মুহূর্ত ভালো লাগে না। আমারও গো, সবসময় মনে চায় তোমার বুকে মাথা রেখে ঘুমাই। আমারও। তবে তুমি চিন্তা করো না, আমরা দুজনেই সাকসেস। এটা তুমি ঠিক বলেছো। পালায় যাইবা কইবি তুই? আমি তো তোমার সামনেই দাঁড়াই আছি। আকাশ, তুমি তুমি না হাসপাতালে গিয়েছিলে? হ্যাঁ, আমি হাসপাতালে গেছিলাম। আমার বিশ্বাসের ময়না তদন্ত করতে। আর গিয়া দেখলাম আমার বিশ্বাসটা অনেক আগেই ময়রা পইচা গেছে। কি মিতুমা, আমি বলেছিলাম না আকাশ বাবা যে আমাকে খুব বিশ্বাস করে? আমি যা দেখেছি এতদিন আকাশ বাবাজিকে সব বলে দিয়েছি। ধন্যবাদ চাচা, আপনারও অসংখ্য ধন্যবাদ। আপনি আমারে না জানাইলে হয়তো আমি ভুলের মধ্যেই থাকতাম। না রে বাবা, এটা আমার দায়িত্ব। আমি নিচে গেলাম, দরকার হলে আমার ডাক দিও। ভাই আমি কিছু জানি না, মিতুই আমাকে ডাকছে। একদম চুপ, তোর বিচার হবে পরে। আমি আগে আমার মায়ের চোখে পানির হিসাব নেব। মা, তুমি কোনো ভয় পেও না মা। তুমি এবার সব খুঁজা বলো। তোমার ছেলে তোমার সামনে দাঁড়ায় আছে। বাবারে, আমি তোরে সব বলতে চাইছিলাম,
কিন্তু বৌমা আমারে ভয় দেয়, কইছি যে গমের ঘরে তোরে মারে ফেলবে, সেজন্যই তোরে আমি কিছু কইতে পারিনি বাবা। বাবারে, আমি তোর জীবন বাঁচাতে আমি আমার নিজের মুখ বন্ধ রেখেছি। বৌমা আমাকে দিয়ে জঘন্য কাজ করাতো, ঘরের মধ্যে পরপুরুষ এনে যা খুশি তাই করতো। বাবারে, আমি মা হয়ে তোর জন্য কিছু করতে পারি, কিছুই করতে পারিনি। তো তুমি আমার মারে দিয়ে কাজ করেছো, আমার কষ্টের উপার্জনের টাকা টানা হয় এই বদমাসে দিয়ে ওরাইছো, এটা মানলাম। কিন্তু তুমি আমার মায়ের কথা লাইতে চাইছো। যে মানুষটা নিজের জীবন বাজি রেখা শুধু তোমার মুখের হাসি দেখানোর লাইগা এই দেশ খায়রা বিদেশ গেছিল, তুমি তারে মায়েরা ফলানোর চেষ্টা করছো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে মেরে ফেলতে চেয়েছিলাম। তোমার ওই কষ্টের একঘেয়ে গল্প শুনতে শুনতে আমি হাঁপিয়ে উঠেছিলাম। রনি, রনি আমাকে ভালোবাসে, আমাকে বোঝে। তোমার মতো বিদেশ থেকে টাকা পাঠিয়ে সব দায়িত্ব শেষ করে দেয় না। রনি তোমাকে বোঝে না? আরে ওর পকেটে যে টাকাটা আছে না, সেটা আমার শরীরের ঘাম ঝরানো টাকা। কিন্তু তুমি জানো প্রবাস জীবন কি? এখানে আমরা এক একটা মানুষ না, এক একটা যন্ত্র। 50 ডিগ্রি সূর্য যখন মাথার উপরে আগুন ঢালে, তখন মনে হয় আমাদের কলিজাটা পুরা ছাই হইয়া যাইতাছে। এক ফোঁটা পানির লেগে তখন আমরা হাহাকার করি। এই হাতটা দেখো, এই হাত দিয়া সিমেন্ট আর পাথরের বোঝা বইছি। কেন বইছি জানো? যাতে তোমার হাতে একটা সোনার চুরি থাকে। আমি কখনো হাত পেটা, কখনো খাইছি, কখনো না খাওয়া থাকছি। কেন জানো? যাতে তোমরা ভালো মন্দ খাইতে পারো। কত রাজ্যে একা কাঁদছি, শুধু তোমার কথা ভাইবা, তার কোনো হিসাব নাই। আর সেই তুমি আমার কষ্টের টাকা এই বদমাইশটার ভিতরে খরচ করছিস। আমার মায়ের উপরে অত্যাচার করছিস না? এই ইমোশনাল নাটক আমাকে দেখিও না। আমি তোমার সাথে থাকতে চাই না, আমি রনির সাথে থাকতে চাই। তুমি আমাকে ডিভোর্স দাও আর আমাদেরকে যেতে দাও। ভালোবাসা তো অনেক আগেই মরে গেছে মিতু। তুমি এখন এখান থেকে চলে যাও, তবে যাওয়ানোর আগে আমার টাকাগুলো দিয়ে যাও। দিব না, কারণ ওগুলো এখন আমার অ্যাকাউন্টে, আইনত ওগুলো এখন আমার। আর তুমি যদি এগুলো নিয়ে আমাকে বেশি জোরাজুরি করো, তবে আমি পুলিশের কাছে যাব, গিয়ে বলবো তুমি আমাকে আর রনিকে আটকে রেখেছো। তখন সারা জীবন জেল খেটে মরবে। মারে, আমার ছেলের সব কিছু নিস না, ওরে নিঃস্ব করে দিস না। আমার মিতু চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। টাকা তো অ্যাকাউন্টে আছে, কাল তুলে নেব। দাঁড়াও মিতু, তোমাদের আর নাটক করতে হইব না। যেই টাকা তোমারে মানুষ থেকে জানোয়ার বানাই দিছে, সেই টাকার লেগে তুমি আমার মায়ের উপর অত্যাচার করছো, সেই টাকা আমার দরকার নাই। সেই টাকা নিয়ে তুমি নরকে যাও। সত্যি বলছো? তুমি দাবি করবে না তো? না, যে টাকা আমার বিশ্বাসের মৃত দেহের উপর দাঁড়ায় আছে, সেই টাকা আমি স্পর্শও করব না। তুমি এখনই ওর হাত ধরে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। যাও বলছি। আসো। বাবা, সব তো শেষ হয়ে গেল, এখন আমরা কি করে চলবো? এই ভোরবেলায় তুই কোথায় যাচ্ছিস বাবা? তুমি ভাইয়া কইরো না মা, কাকা গেছে তো কি হয়েছে, আমি তো পয়সা আছি। তোমার দোয়া থাকলে আমি আবার শূন্য থেকে শুরু করতে পারবো। তুই কি আবার চলে যাবি বাবা? মা, প্রয়োজন হলে আমি আবার প্রবাস যাব, আমি আবার হার খাটুনি খাটবো। তবে এবার আর কারো শখের জন্য না, শুধু তোমার শান্তির লেগে। এই বিশ্বাসঘাতকতার শহর থেকে দূরে গিয়া আমি আবার নিজেকে গড়ে তুলব। তুমি শুধু নিজের খেয়াল রাখো মা। যা বাবা, তুই দেখে শুনে যা, আমি জানি তুই আবার সফল হবি। ওর লেগে দোয়া করো মা। আসি মা। ফি আমানিল্লাহ।